একটি অভূতপূর্ব ঘটনা, যেখানে একটি মানবিক মেসেজ আছে, যেখানে ভবিষ্যতের আলো দেখতে পাচ্ছি, এই খারাপ সবকিছুর মধ্যে আশার আলো দেখতে পাচ্ছি একটি জায়গা থেকে। আর সেই জায়গাটি হলো এই খুনের দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব বিএনপিকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব প্রত্যেক প্রশাসনকে গ্রহণ করতে হবে। আমি আপনাকে গ্যারান্টি দিলাম, এটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মারা গিয়েছিল দুইটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন, কমিটি গঠন করেন। আমি গ্যারান্টি দিলাম দুইটাতে ওয়াকার হবে প্রথম আসামি, কারণ এই দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত। হায়ানাদের বিরুদ্ধে আবার গর্জে উঠেছে দেশ, আবারও উত্তাল জুলাই, আবারও ফিরত এসেছে যেন 24 আমাদের সামনে। ঢাকার রাজপথ উত্তাল শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশ থেকে ঝড় উঠেছে। নাইলে ভাই ক্ষমতায় গেলেও ভাই টিকতে পারবেন না, বিশ্বাস করবেন টিকতে পারবেন না। বর্তমান যে জেনারেশন এরা ম্যাক্সিমাম 1 বছর সুযোগ দিবে, আবার যখন 5ই আগস্ট আসবে, জুলাই আসবে, দেখবেন ডাইনা নামায় দিবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে দলে দলে গুরুত্বপূর্ণ লোকজন, প্লেন ইমেজের লোকজন, সমাজে প্রতিষ্ঠিত এবং গ্রহণযোগ্য অনেক লোকজন পুরান ঢাকার ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগ করছে, দল ত্যাগ করছে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। খুনের দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব বিএনপিকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব প্রত্যেক প্রশাসনকে গ্রহণ করতে হবে। আমি মনে করি অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে, আজকে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে তার পতন কামনা করে বাংলাদেশের মানুষ চায় না এই চাঁদাবাজ, দখলদার, খুনি, ধর্ষক, জালেমের গোষ্ঠী বাংলাদেশের বাস্তানে বসো। বাংলাদেশের জন্য আমি ঘুমাতে পারি নাই, ওই দৃশ্য দেখ, আল্লাহর কসম আমি শুধু ওই দৃশ্যই আমার চোখে ছিল। আমি বিশ্বাস করতে পারি নাই মানুষ শুধু জালেম কিভাবে, এত অত্যাচার কিভাবে হয়। জালেমের গোষ্ঠী, খুনির গোষ্ঠী, শোনো, এক আবু সাইদের হত্যায় আওয়ামী লীগের মসনাদকে ধ্বংস করে ফেলেছে। লিখে রাখো, 100 হত্যায় বিএনপির মসনাদ হয়ে গেছে। শোনো, তোমরা ভেবেছো গুম হত্যা মামলা বিএনপি ক্ষমতায় আসবে, এই ভয়ে তোমার সামনে মাথা নত করবে। শিয়াল মাথা নত করতে পারে, ইঁদুর তোমার সামনে মাথা নত করতে পারে, লুবিরা তোমার সামনে মাথা নত করতে পারে, দুর্নীতিবাজরা তোমার পায়ের মধ্যে তৈলার্ধ করতে পারে। অবৈধ ক্ষমতার যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে, কিন্তু বাঘ তোমার সামনে মাথা নত করবে না, সিংহ তোমার সামনে দুর্বল হবে না, আদর্শবান ব্যক্তিরা তোমাকে কোনো অবস্থাতেই পছন্দ করবে না। কোনো না কোনো একটা পক্ষ তাদেরকে ড্রাইভ করেছে। এই পরিকল্পনা, আমি যেটা মনে করি, বিচার বিভাগীয় তদন্ত কমিশন যদি গঠন করা, নিরপেক্ষ যদি তদন্ত হয়, এখন তো জাজদেরকেও ক্যান্টনমেন্ট থেকে ফোন দিয়ে থ্রেট করা, জামিন বাতিল করা হয়, স্টে অর্ডার দেওয়া হয়। যদি নিরপেক্ষ আসলেই করতে দেওয়া হয় এবং ইউনূস সরকার যদি এটা নিশ্চিত করতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম, এই খুনের ঘটনার পেছনে ডিজিএফআই তাদেরকে অনেকদিন ধরে প্যাট্রোনাইজ করেছেন এবং তাকে যারা এই ঘটনার সাথে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেন। এদেরকে সে হয়তো জানে না যে এটা যে আর্মির লোক বা ডিজিএফআই লোক, সে শুধু জানে কোনো একজন মানুষ তাকে এটার ব্যাপারে পরামর্শ দিয়েছে এবং এমন কোনো মেডিসিন তাকে দেওয়া হয়েছিল যে মেডিসিন খেয়ে তারপরে সে ওখানে গিয়েছিল। এছাড়া কোনোদিন এই ধরনের ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব না। আজকে পাথর চাপা দিয়ে চাঁদা না দেওয়ার জন্য মেরে ফেলা আর সেই দিনের ঘটনা, এই দুইটা ঘটনা একই সুতোয় গাঁথা। এর বাইরে আর অনেক ঘটনা ঘটেছে। কয়দিন পরপর ধর্ষণের বন্যা বয়ে যাচ্ছে, কয়দিন পরপর ছিনতাইয়ের বন্যা বয়ে যাচ্ছে। এই ঘটনা দুইটার সাথে মেলালে কি দাঁড়ায় সেটা নিয়ে আমার আজকের আলোচনা। আমি আপনাকে গ্যারান্টি দিলাম, এটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মারা গিয়েছিল দুইটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন, কমিটি গঠন করেন। আমি গ্যারান্টি দিলাম দুইটাতে ওয়াকার হবে প্রথম আসামি, কারণ এই দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত। আমরা 5 তারিখ থেকে যে বিষয়টা বলছিলাম কয়েকটা জায়গা। 1 নম্বর হচ্ছে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড। আপনি যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারতেন তাহলে ভারতের যেসব সেনা কর্মকর্তারা আছে এখনো বাংলাদেশে, এই মুজিব, হামিদ, ওয়াকার থেকে শুরু করে যারা এই গেল 15 বছর ক্যান্টনমেন্টের ভেতরে আয়নাঘর বানিয়েছিল, দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের চাকরিচ্যুত করেছিল, তাদের গুম করেছিল, জেলে পাঠিয়েছে, জঙ্গি নাটক সাজিয়েছে, তাদের সবার বিচার করা যেত। আপনারা সেখানে যান নাই। ডিজিএফআই এখনো পর্যন্ত প্রতিটা অফিসে
নিউজ পাঠায়। 80% মিডিয়া এখন পর্যন্ত ডিজিএফআই পাঠানো সেই নিউজ প্রচার করে। আমাদের ফেসবুক পোস্ট, এই যে কয়দিন আগে এক মেজর নুরুল হক নামে এক বদমাশ আছে, মানে তার ব্যাচমেট থেকে শুরু করে কাজের বুয়া পর্যন্ত তার কাছে প্রেগনেন্ট হয়েছে। সেই মেজর নুরুল হক আমার পোস্ট 5 তারিখের পরের বাংলাদেশে বিটিআরসি কে দিয়া সরায় দেয়। এটা সেই বাংলাদেশ। আমাদেরকে আপনাদের শত্রু মনে হয়? আমাদের গায়ে যখন আঘাত লাগে তখন নিজের গায়ে আঘাত মনে হয় না? এটার প্রতিটা জিনিস হারে হারে টের পাবেন। নিজের গায়ের রক্ত চামড়া কেটে যদি নাকি আমাদের গায়ে লাগাই দেন না, ঋণ পরিশোধ করতে পারবেন। আপনাদের কাছে কিছু চাই নেই তো, দেশ ভালো চলুক সেটা চেয়েছে, আপনারা সেটা চান নাই। টাকা পয়সা পেয়েছেন, নগদ ক্যাশ পেয়েছেন, ভুলে গিয়েছেন। আওয়ামী লীগের লোকজনকে প্যাট্রোনাইজ করা শুরু করেছেন। সব জায়গাতে আপনারা তাদেরকে বসিয়ে রেখেছেন এখন পর্যন্ত। প্রতিটা জায়গায়, এমন কোনো জায়গা নেই যেখানে আপনি তাদেরকে, একটা সচিবালয় থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব তারা বসে আছে। এখন তাদের কাছে আপনি চাবেন তারা বলবে যে বিএনপির 2 গ্রুপের দ্বন্দ্বের জেরে যুবক খুন, এটা বলবে তারা বলবে না। ডিজিএফআই শিখিয়ে দিয়েছে, শুরু হবে এই ভিডিওটা প্রচার করার সাথে সাথে নিউজ হবে যে চাঁদা আনতে গিয়ে তারপরে একজনকে চাঁদা না দেওয়ার অপরাধে তাকে বুকে পাথর দিয়ে চাপা দিয়ে মেরে ফেললো। এগুলো গত 15 বছর কারা করেছে হিসাব করে দেখেন। একটা ঘটনাকে চাপা দেওয়ার পরপর সাথে সাথে আরেকটা ঘটনা এসছে। এই ঘটনা এমন একদিন এসছে যার 2 দিন আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে খুনের অভিযোগ সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সেই ঘটনার পরপর চলে এসছে দেশে। এখন আর ওই ঘটনা নিয়ে কোনো আলোচনা নেই, সব আলোচনা এখানে। এটা কারা করেছে এবার নিজেদেরকে কোশ্চেন করেন, সব উত্তর পেয়ে যাবেন। কয় টাকা দিছিলেন তারেক রহমানকে? নাকি চাস্তো ভাই ফালুরে দিয়া ব্ল্যাকমেইল করে ওই পজিশনটা বাগাইছিলেন পুরা শাহজাহানপুর আপনার বাপের নামে লিখে নেওয়ার জন্য, বাপনার নামে লিখে নেওয়ার জন্য? এই সরকারের হাতে দেশে ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। কে বলছে? গোরখোদক আব্বাস। আমি জানি না ওরে এখন কেন মির্জা লেখে। গোরখোদক আব্বাস বলছে এই সরকারের হাতে দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। দর্শকবৃন্দ, ধরেন গোরখোদক আব্বাস ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কথা বলছে, কিন্তু এই গোরখোদক আব্বাসকে যদি আমি জিজ্ঞাসা করি, আব্বাস মিয়া, ভৌগোলিক ভাবে এই সরকারের হাতে দেশ নিরাপদ না, স্বাধীনতার 53 বছরে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার উপরে আপনি কতটা লেখাপড়া করেছেন? আমি স্পেসিফিক আব্বাস আপনার কাছে জানতে চাচ্ছি। আদার দেন চান্দাবাজি, হাইজ্যাক, কমলাপুর রেল স্টেশনের উপরে দাঁড়ায় থেকে মাসের শেষে পকেট মার, গুলি করে মাস্তানবাজি, টেন্ডারবাজি, পরিবহন ব্যবসা, ধান্দাবাজি, এর বাইরে তো আপনি সব শিখেন না। লেখাপড়াও তো আপনি ঠিক মতো করেন না। লেখাপড়া আপনি নিজে পরীক্ষা দিয়ে পাস করছেন, আমি এটা বিশ্বাস করি না। আমার ধারণা অন্য কাউরে বসায় রেখা পরীক্ষা দিয়েছেন আপনি। আপনি ওই লোক, আপনি ওই বস্তু। এখন আপনি বলছেন এই সরকারের হাতে দেশের ভৌগোলিক সীমারেখা নিরাপদ না। কিসের উপরে বেস করে আপনি কথাটা বলেছেন? করিডোর। ভারতের সাথে গত 17 বছরে হাসিনা শেখ কোন করিডোর তো দূরে থাক, বর্ডার ওপেন করে দিচ্ছে। ভারত যা খুশি তাই করতে পারে। আপনি তো হাজতেও ঠিক মতো থাকেন না, কারণ হাজতে তো দিশা নামে কোন বেটিরে নিয়ে শুধু ঘুমায় থাকছেন। আপনার বউ আপনার ওইখানে দিশা যখন ঢুকে, আপনার বহুত ইচ্ছা করে ওইখানে যায় ঢুকে না, জামাইরে ফুর্তি করতে দিছে না? আজকে যদি আপনি ভৌগোলিক সীমারেখা, আপনার কাছে আমি যদি জানতে চাই, আপনাকে আমি অসম্মান করবো না। আপনি আমার সাথে একদিন কথা বলতে আসেন, তো সে কথা বলতে আমাকে একটু ব্যাখ্যা করেন তো যে আপনি ভৌগোলিক সীমারেখার উপরে এই দেশ নিরাপদ না, এটার উপরে যে কথা বলছেন। আসেন আমি একটু আপনার সাথে কথা বলি। গোরখোদক আব্বাস, আমি গালি দিচ্ছি না, আপনাকে ভদ্রভাবে বলছি। আসুন, আমি আপনার উত্থান পতন, শান্তিনগর, কমলাপুর, শাহজাহানপুর, বাসাবো, আমি সব নিয়ে আপনার সাথে কথা বলবো। আসবেন আমার সাথে, কি আপনি কথা বলবেন? আর কথা বলার মতো সৎসাহস, যোগ্যতা আপনি অর্জন করেছেন। আপনি না মাঝে মাঝে বলেন আপনাকে অযথা গালিগালাজ করি, আপনাকে ছোট করি। আপনি বলেছেন ভৌগোলিক সীমারেখা। ধরেন আমি ধরে নিলাম আপনি করিডোর নিয়ে কথা বলছেন। করিডোর নিয়ে কথা বলছেন, আমি জবাব দিই। করিডোর নিয়ে আমি কেমন জবাব দিই? বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আপনারা যারা রাজনীতি করেন, পুরা বিএনপিতে, সমগ্র বিএনপিতে পররাষ্ট্রনীতি বুঝছেন এমন কোনো লোকজন নাই। 2-4 জন আসলে তারা আপনার দলের সাথে বেইমানি করেছে, বেগম জিয়ার সাথে বেইমানি করেছে, বিএনপির নৈতিক আদর্শের সাথে বেইমানি করে দল থেকে বেরিয়ে গেছে। কে? ধরেন রিয়াজ রহমান অথবা শামসুল মুবিন। এরা পররাষ্ট্রনীতি কিছুটা বুঝতো, কিন্তু আপনাদেরকে বিএনপিকে ধ্বংস করে নৈতিক ভাবে বিএনপিকে জঘন্য বানিয়ে তারা পাশ কাটিয়েছে। তো আপনি যদি চিন্তা করে দেখেন যে আপনি বিএনপির দেশের ভৌগোলিক সীমারেখা নিয়ে আপনি আতঙ্কগ্রস্ত এবং আপনি পররাষ্ট্র নিয়ে আপনি কথা বলতে চান, করিডোর নিয়ে কথা বলতে চান, পোর্ট নিয়ে কথা বলতে চান, আপনার পররাষ্ট্র নীতি বুঝতে হবে, আপনার বাণিজ্য বুঝতে হবে। আপনার দলের একজনের নাম বলেন। আপনার দল কতগুলো বৈদেশিক উপদেষ্টা বানিয়েছে যারা লারেলা বাকুম, সিঙ্গারা এবং সামোসার বাইরে যারা কিছু জানেন না। আপনারা হুমায়ুনের কথা বলেন, সায়েমের কথা বলেন, মালিকের কথা বলেন, না বলেন, আমি বলতেছি আপনারা কিছু জানেন না। পররাষ্ট্রনীতি কি, এটার উপরে ব্যাখ্যা কি, কোন একটা দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পরে কোথায় যেতে হয়, কি করতে হয়, কতটুকু এগোতে হয়, এ সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। এবং এগুলো ধারণা নাই বলে আপনারা কি করেন জানেন? বিএনপি বা আওয়ামী লীগের মতো দল ক্ষমতায় আসলে তখন আমলা আছে না কতগুলো, যারা সারা জীবন রয়ের বেতন খাইছে, তাদেরকে আপনারা পররাষ্ট্রমন্ত্রী বানান। আপনারা দেখেন না আপনাদের দলে অথবা আওয়ামী লীগ যদি সরকার গঠন করে কি করে জানেন? ওই সরকারের সেক্রেটারি থাকাকালীন ভারতের পয়সায় যারা সন্তানদের বিদেশে লেখাপড়া করাইছে তাদেরকে আপনারা পররাষ্ট্রমন্ত্রী বানান। কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় চালানোর জন্য যে দক্ষতা দরকার, যে যোগ্যতা দরকার, ওটা তো আপনাদের নাই। আপনার কথা চিন্তা করেন, আপনাকে পূর্তমন্ত্রী বানাইছে, আপনার কি যোগ্যতা আছে পূর্তমন্ত্রী হওয়ার? কি যোগ্যতা আছে আপনার পূর্তমন্ত্রী হওয়ার? আপনি ইঞ্জিনিয়ারিং, আপনি না, আপনি ইঞ্জিনিয়ার না, আপনি স্ট্যাটিস্টিক্স নিয়ে লেখাপড়া করেন নাই, আপনি ম্যানেজমেন্টের উপরে লেখাপড়া করেন নাই,
আপনি যদি ইঞ্জিনিয়ারিং এর উপরে লেখাপড়া না করেন, আপনি যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে লেখাপড়া না করেন, আপনি যদি ম্যানেজমেন্ট নিয়ে লেখাপড়া না করেন, আপনি যদি ল এর উপরে কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনার মতো গাবরকে কেন পূর্তমন্ত্রী বানাইছে? কেন বানাইছেন? কয় টাকা দিয়েছিলেন তারেক রহমানকে? নাকি চাস্তো ভাই ফালুরে দিয়া ব্ল্যাকমেইল করে ওই পজিশনটা বাগাইছিলেন পুরা শাহজাহানপুর আপনার বাপের নামে লিখে নেওয়ার জন্য, বাপনার নামে লিখে নেওয়ার জন্য? কোনটা আছে কিছু এর বাইরে? এর কোনো জবাব আপনি দিতে পারবেন? আমার তো মনে হয় আপনি হাওয়া ভবন অথবা তারেক রহমান অথবা খালেদা জিয়া তাদেরকে ব্ল্যাকমেইল করছেন ফালুরে দিয়ে, নুরুরে দিয়ে। আপনারা তো এটা খুব ভালো পারেন করে, তারপরে বলছেন আমার পূর্তমন্ত্রী বানাইতে হইব। যে মুহূর্তে পূর্তমন্ত্রী বানাইছে, রাজুকের চেয়ারম্যান নিয়ে এখন প্রোগ্রাম করছেন, করেন নাই? 2007 সালে আপনাকে অ্যারেস্ট করে নাই গোরখত আব্বাস? আপনাকে অ্যারেস্ট করছে তো? কতটুকু অনিয়ম করছেন? বিনা পয়সায় লোকজনের কোটি টাকা সম্পদ 2000 দিয়ে দিচ্ছেন, 3000, 4000, 5000 ভাবে দিয়ে দিচ্ছেন, দেন না? এখন একটা জিনিস, বাংলাদেশের সবচেয়ে বড় দন্যতা বাংলাদেশের জুডিশিয়ারি একদম নাই। বাংলাদেশের জুডিশিয়ারি অর্থাৎ বিচার ব্যবস্থা নাই বলে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, 5ই আগস্ট গভর্নমেন্ট ফল করছে, হাসিনা পালাইছে, 24 আগস্ট আব্বাসের এগেইনস্টে কেস ডিসমিস হচ্ছে, কে ডিসমিস করছে? এই কথাটা কি কেউ জিজ্ঞাসা করছে বাংলাদেশে? ফর এক্সাম্পল, আসিফ নজরুল যদি বলতো যতগুলো কেস হয়েছে এই দুর্নীতি কেসগুলোকে আমরা রিভিউ করব, ডক্টর আসিফ নজরুল যদি বলতো এই কেসগুলো রিভিউ দরকার আছে, কারণ এই কেসগুলোর উইদাউট রিভিউ একটা কেসকে আমরা ডিসপোজ করতে পারি না। এই কেসগুলোকে রিভিউ হয়েছে, হাসিনার আমলে ভুয়া মামলা হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করা হয়েছে। কিন্তু আব্বাসের বিরুদ্ধে মামলাগুলো তো হাসিনা করে না, আব্বাসের বিরুদ্ধে মামলা করছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনরা ওই সময়, এবং ওই দুর্নীতিগুলো রিয়েল দুর্নীতি ছিল। তাহলে এই কেসগুলো উইদাউট রিভিউ কি করে গোরখত আব্বাসের আগস্টে মামলাগুলো 24 আগস্ট ডিসমিস করা হলো? রাজনৈতিক চাপে? এটা নিয়ে কেউ কোনো কথা বলছে? দর্শক কিন্তু বলে না। হায়ানাদের বিরুদ্ধে আবার গর্জে উঠেছে দেশ, আবারও উত্তাল জুলাই, আবারও ফিরত এসেছে যেন 24 আমাদের সামনে। ঢাকার রাজপথ উত্তাল শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশ থেকে ঝড় উঠেছে। তারেক আর কাওয়া একই সুরে কথা বলে, কাওয়া কাদের আর তারেকরে একই সাথে তুলনা করছে। আজকে আমরা সেই মিছিলের আওয়াজ এদেশের মাটিতে শুনবো সেটা কখনো চিন্তা করিনি, কিন্তু সেই চিন্তা আজকে বাস্তবে রূপ নিয়েছে। তারা দৈনন্দিন প্রতিদিনই নির্বাচনের কথা বলেন, কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে কেন কথা বলেন না? আপনারা কেন খুনিদেরকে থামাচ্ছেন না? নির্বাচন করবেন, নির্বাচনে আসবেন, এই কথা তো প্রতিদিন প্রতি মুহূর্তেই বলছেন। এটা কিন্তু শুধু জামাতের নেতা রফিকুল ইসলাম খানের কথা নয়, এটা এখন বাংলাদেশের গ্রাম গঞ্জ শহর বন্দর সব জায়গায় একই আওয়াজ। কিন্তু আমরা সারা দিন ব্যাপী গত 24 ঘন্টা ব্যাপী সেটাই দেখছি। গত রাত্রে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মিছিল থেকে শুনছি টিনের সালে কাওয়া, তারেক রহমান জাউরা, এরকম কিছু স্লোগান। নাকি এখন উনাকে বাংলাদেশের মানুষ পেলে উল্টু ঝাড়ু মিছিল করবে, উল্টু উনার বিরুদ্ধে আন্দোলনে নামবে? এই পৃথিবীর ইতিহাসে আর কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার আগে সেই দলের বিরুদ্ধে স্লোগান উঠে, সেই দলের বিরুদ্ধে মানুষ আন্দোলন করে, সেই দলের বিরুদ্ধে মিছিল করে, এটা শোনা আমার কাছে মনে হচ্ছে আমার। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।